হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 পড়ছো, আজকে তাদের আমি ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ চ্যাপ্টার যে তোমাদের পড়াটা আমি পড়িয়েছিলাম তার পার্ট 2, অর্থাৎ আজকে যতটা আমি পড়িয়েছি মানে আগে যতটা পড়িয়েছিলাম তার পরের থেকে আজকে তোমাদেরকে আমি পড়াবো। বুঝতে পারলাম? তো তোমাদের পার্ট 2 শুরু হচ্ছে এই পাতা নম্বর 6 থেকে, অর্থাৎ প্রাকৃতিক ঘড়ি থেকে। দেখো, সময়কে মাপার 3টে প্রাকৃতিক উপায় আছে। প্রথম উপায়টা খুব সহজ। 24 ঘন্টার একবার করে দিন রাতের পর্যায়কাল হয়, তোমরা জানো, মানে 24 ঘন্টায় একবার দিন ও একবার রাত হয়। পৃথিবীর নিজস্ব অক্ষের ওপর ঘুরতে ঘুরতে কখনো সূর্য থেকে আমাদের আড়াল করে, আবার কখনো নিয়ে আসে সূর্যের আলোর দিকে, তাই না? আসলে বিশাল একটা জাহাজের মতো পৃথিবীটা সূর্য কিরণের নিচে ধীরে ধীরে ঘুরছে। বোঝা গেল? পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকে তোমরা জানো, সেদিকে কি হয়? দিন হয়। বাকি অর্ধেকটা তখন কি হয়? রাতের অন্ধকার শুরু হয়। দ্বিতীয় উপায়টা কি না, পৃথিবীর উপগ্রহ চাঁদ আমরা প্রত্যেকেই জানি পৃথিবীকে প্রায় 27.5 দিনে প্রদক্ষিণ করে। ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখো যে পৃথিবীকে চাঁদ কত দিনে প্রদক্ষিণ করে। এই সময়টাকে বলা হয় চান্দ্রমাস। কি বলা হয়? চান্দ্রমাস। যদি পরীক্ষাতে 2 নম্বরের জন্য আসে, তোমাদের কিন্তু এখান থেকে গুছিয়ে লিখতে হবে। বর্তমানে 30 দিনে এক মাস ধরা হলো, কখনো 31 দিনে, আবার কখনো 28 দিনেও কিন্তু একটা মাস হয়। তৃতীয় উপায়টা কি? পৃথিবীর সূর্য পরিক্রমণ, অর্থাৎ পৃথিবীর সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে। এই সময়টাকে বলা হয় সৌর বছর। ঠিক আছে? পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলে একে বলা হয় বার্ষিক গতি। আশা করি বুঝতে পারলে। তাহলে এই 3টি উপায়ে কিন্তু আমরা সময়কে কি করতে পারি? পরিমাপ করতে পারি, অর্থাৎ দিন, মাস এবং বছর। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তো এই পাতাতে এই জায়গাগুলো একবার দাগিয়ে রেখো, ঠিক আছে? বা হাইলাইট করে রেখো যদি হাইলাইট থাকে। তো বাকিটা তোমরা জাস্ট একবার রিডিং করে নেবে, তাহলেই হবে। ঠিক আছে? এরপর চলে এসো তার পরের পাতাতে। দেখো রয়েছে, খেয়াল করেছো 29 ফেব্রুয়ারি তারিখটা কি প্রতি বছর ক্যালেন্ডারে পাও? অর্থাৎ প্রতি বছর কি দেখতে পাও 29শে ফেব্রুয়ারি? সেটাই বলছে। কিন্তু কোনো কোনো বছর তো আমরা দেখতে পাই ফেব্রুয়ারি মাসটা 28 দিনের। তা সেক্ষেত্রে 29 দিনের হয়ে গেল কি করে? তাহলে এই দিন কি কারো জন্মদিন হলে তাহলে কি হবে বুঝতে পারছো? অর্থাৎ কোনো বছরে আমরা মানে ক্যালেন্ডারে দেখতে পাই ফেব্রুয়ারি মাসটা 28 তারিখের, আবার কোনো বা তার পরের বার দেখতে পাই সেটা 29 তারিখে, বা তার বছর পর দেখতে পাই সেটা 29 তারিখের। কিন্তু এটা কেন হয়? 29 দিনের এবং 28 দিনের এটা কেন হয়? এবং যদি ধরো কারো 29শে ফেব্রুয়ারির জন্মদিন হয়, তাহলে কি হবে? আবার কবে তার জন্মদিন আবার পালন হবে? বুঝতে পারছো? চলো এটারও ডিটেলস আমরা পড়ি যে আদৌ জিনিসটা কিভাবে হচ্ছে। বলছে, তার আগে দেখো কাদের মাথায় এই অধিবর্ষের ব্যাপারটা প্রথম এলো। মিশরীয়রা প্রথমে একটা অতিরিক্ত দিন যোগ করে হিসাব ঠিক রাখার উপায় আবিষ্কার করে নেয়। তাহলে এই অধিবর্ষের কথা ধারণা প্রথম কারা দিয়েছে? মিশরীয়রা। এটাকে একবার আন্ডারলাইন করে বা দাগ দিয়ে রেখো, ঠিক আছে? তো দেখো এরকম কেন হয়? বলছে আমাদের ক্যালেন্ডারে এক বছর হচ্ছে 365 দিন, আর পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণ করার জন্য সময়টা সেটা হচ্ছে 365 দিন 5 ঘন্টা 38 মিনিট 46 সেকেন্ড। তাহলে 365 দিন পার করেও কিন্তু আমাদের কিছুটা সময় বেশি থেকে যাচ্ছে, তাই না? কিন্তু সেটা কিন্তু আমরা ধরছি না, পুরোপুরি 365 হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু হিসেবের সুবিধার জন্য 365 দিনের এক বছর ধরা হয়। ফলে প্রতি বছর যে এক্সট্রা সময়টা রয়েছে 5 ঘন্টা 38 মিনিট 46 সেকেন্ড, এটা প্রতি বছর একটু একটু করে বাড়তি থেকে যায়। এই বাড়তি সময় হিসাব ঠিক রাখার জন্য এই 5 ঘন্টা সামথিং টাইমটাকে 6 ঘন্টা করে 4 বছর পর 4 6 কত হয়? 24 ঘন্টা, অর্থাৎ একদিন করা হয়। সেই একদিন 4 বছর পর কি করা হয়? যোগ করা হয়। এবার দেখলো যে কোন মাসের সঙ্গে যোগ করা যায়। দেখা গেল একমাত্র ফেব্রুয়ারি মাসটা 28 দিনের হয়, সেক্ষেত্রে তার সঙ্গে একদিন যোগ করে সেটা হয়ে যাবে 29 দিনের, এবং সেই বছরটা সেইবার দাঁড়াবে 365 নয় 366 দিনের। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট যে অধিবর্ষ বা লিপ ইয়ার জিনিসটা কি, এবং সেই 366 দিনের বছরটাকে আমরা বলবো অধিবর্ষ। যেহেতু অতিরিক্ত দিনটা আসছে, সেই হিসেবে তুমি বুঝতে পারো এটাকে অধিবর্ষ বলা যেতে পারে, ঠিক আছে? বা লিপ ইয়ার। অতিরিক্ত একদিন যোগ করাতে এই জিনিসটা কিন্তু ঘটছে। আর সেই অতিরিক্ত একদিন কেউ নিজে থেকে আনছে না, সেটা কিন্তু সেই সময়টা এক্সট্রা থাকছে, সেটা 4 বছর পরে সেটাকে যোগ করে সেই দিনটা বাড়ানো হচ্ছে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কোন সালটা অধিবর্ষ হবে বা হবে না, আমরা সেটা কি করে বুঝবো? দেখো, নর্মাল সাল যেগুলো হয় সেগুলোকে 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায়, কোনো ভাগশেষ যদি না বেরোয়, সেটি অবশ্যই অধিবর্ষ হবে। কিন্তু যদি কোনো শতাব্দী বছরগুলো হয়, শতাব্দী বলতে সালের শেষে দুটো জিরো,
সালের শেষে দুটো জিরো যদি দেখতে পাও, যেমন 1900, 2000, 1800, 1700, 1600 এরকম শতাব্দী যেগুলো বছর, সেগুলোকে তোমাদের কি করতে হবে, 4 নয় 400 দিয়ে ভাগ করে দেখতে হবে। যদি এটাতেও কারো বুঝতে অসুবিধা হয়, শুধু দেখবে যে সালটার শেষে ডবল জিরো থাকলে সেটাকে 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করবে। তার ডান দিকে যে বক্সটা রয়েছে, আশা করি এই বক্সটা কোনটা কোনটা অধিবর্ষ এবং কোনটা কোনটা লিপিয়ার হবে তোমরা প্রত্যেকেই করতে পারবে। কি পারবে তো? ভালো করে দেখে নাও, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝবে, কারণ এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে প্রথম ইউনিটের পরীক্ষাতে। এবং তোমাদের বলে রাখি আবারও, তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাটা কিন্তু 30-এর মধ্যে হবে, ঠিক আছে? চলো দেখো, যত প্রশ্ন দিক না কেন বইয়ের বাইরে কোনো প্রশ্ন দেবে না। যা প্রশ্ন স্যাররা সিলেক্ট করবে বা এক্সামিনাররা সিলেক্ট করবে, সমস্ত প্রশ্ন এই টেক্সট বুক থেকেই দেবে। তাই টেক্সট বুকটা যদি খুঁটিয়ে পড়া যায়, আসলে কিন্তু সেখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পাতা নম্বর চলে এসো 8 নম্বর পাতাতে। এই পুরো পাতাটা একবার জাস্ট পড়বে, পড়া তোমাদের কিন্তু অবশ্যই কর্তব্য। পুরো বইটা তোমাদের পড়ার জন্যই দেওয়া হয়েছে, ভালো করে পড়বে। এবং আমি তোমাদের যেটা বলছি যে বোঝানোর জায়গা কোনটা রয়েছে সেটা দেখে নাও। দেখো রয়েছে এখানে হাইলাইট করা যে কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে অবস্থিত আমাদের এই পৃথিবী। তাহলে পৃথিবী আমরা জানি একটু হেলে অবস্থান করছে। সেই হেলে অবস্থান করার যেটা কোণের একটা মাপ তো তৈরি হয়েছে, সেটা কত, 66.5 ডিগ্রি। এটা কিন্তু লিখে রাখো বা আন্ডারলাইন করে রাখো, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এটা আসতে পারে যে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, এটা কিন্তু তার উত্তর, ঠিক আছে? 66.5 ডিগ্রি, মনে থাকে জানো। এবং দেখো অনেকের প্রশ্ন হতে পারে এরকম পৃথিবী কেন হেলে রয়েছে, তার উত্তর কিন্তু আমাদের এই পৃথিবী সৃষ্টির মহাজাগতিক বস্তু সংঘর্ষের ফলেই সম্ভব হয়েছে, মানে এরকমটাই বিজ্ঞানীদের ধারণা আর কি। চলে এসো পাতা নম্বর 10-এ। দেখো ঋতুগুলো যে আমাদের রয়েছে 6টি ঋতু, সেই ঋতুগুলো কেন আসে? আমরা জানি সূর্যকে একবার পৃথিবীর প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন বা 1 বছর। এই 1 বছর হতে গেলে আমাদের 12 মাস পার করতে হয়। তো 12 মাস পার করার সময় পৃথিবী সূর্যের এক একটা অবস্থানে বিরাজমান হয়। দেখতেই পাচ্ছ ছবিটা, এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই ছবিটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, তাই একবার দেখে নেবে। দেখো একটা তারিখ দেওয়া রয়েছে 21শে মার্চ, সেই তারিখটাকে বলা হয় মহাবিষুব, মুখস্থ করে ফেলো। দেখো তারিখটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, তাকে বলা হয় জলবিষুব। অর্থাৎ এই দিনে দিন রাত্রির এটা কিন্তু সমান থাকে, ঠিক আছে? দিন যতটা হবে রাত্রি ততটাই হবে, আশা করি বুঝতে পারলে। ডান দিকে দেখো ছবিটা রয়েছে 22শে ডিসেম্বর, তাকে বলা হয় মকর সংক্রান্তি। আর এদিকে দেখো রয়েছে কর্কট সংক্রান্তি, অর্থাৎ 21শে জুন, ঠিক আছে? তো দেখো কি রয়েছে, যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাত ছোট হতে থাকে। অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়, সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না। দিনের পর দিন এরকম হলে গরম বাড়তে থাকে। এই সময়ে উত্তর গোলার্ধে সূর্যরশ্মি পড়ে কিভাবে, লম্বভাবে, অর্থাৎ সোজাসুজি। বোঝা গেল? তাই সূর্যের তাপও হয় প্রবল। এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে কি থাকবে, শীতকাল। বোঝা গেল? আবার যখন দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকবে, অর্থাৎ পৃথিবীর যে দক্ষিণ গোলার্ধ সেটা যখন সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকবে, সেক্ষেত্রে কি উত্তর গোলার্ধে সেই উল্টো ঘটনাটা ঘটবে। তখন ক্রমশ দিন ছোট হবে আর রাত বড় হতে থাকবে। বুঝতে পারছো? এটা কিন্তু হচ্ছে পৃথিবীর হেলে থাকার কারণে। পৃথিবী যে হেলে রয়েছে না, সেই হেলে থাকার জন্য কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ আর কি ধরে রাখতে পারে না, ঠিক আছে, আলোটা। তাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায়। এই সময় উত্তর গোলার্ধে তখন সূর্যরশ্মি পাকাভাবে পড়ে, অর্থাৎ লম্বভাবে পড়তে পারে না, তাই কম উত্তপ্ত হয়। এই সময় উত্তর গোলার্ধে তখন শীতকাল আর দক্ষিণ গোলার্ধে তখন তার উল্টোটা, অর্থাৎ গ্রীষ্মকাল বিরাজ করে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সূর্যরশ্মি তো সমানভাবেই পড়ে যাচ্ছে, কিন্তু পৃথিবীর অবস্থানের কারণে কোনো জায়গায় লম্বভাবে, কোনো জায়গায় তির্যকভাবে পড়ছে। আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্ক কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুনে নাও। বলছে সারা বছর সূর্যটা কি আকাশে ঠিক একই জায়গায় ওঠে? হয়তো অনেকেই লক্ষ্য করেছো শীতকালে সূর্যটা দেখবে একটু পূব আকাশে, একটু দক্ষিণ দিকে ঘেঁষে, আবার গ্রীষ্মকালে একটু উত্তর দিকে ঘেঁষে ওঠে। ঠিক এটা আমি লক্ষ্য করেছি আমাদের বাড়ির কলতলায়। তোমাদের একটু গল্প করি, আমি যখন কলতলায় বসে কোনো কাজকর্ম করি, তখন আমি দেখতে পাই গ্রীষ্মকালে সূর্যটা ঠিক আমার মাথার ওপর রয়েছে, অর্থাৎ রোদটা আমার পুরো গায়ে পড়ছে। কিন্তু শীতকালে দেখতে পাচ্ছি রোদের দুপুরবেলা সেই রোদটা আমার গায়ে পড়ছে না, একটু ছায়া পড়ছে, অর্থাৎ গাছের উপর দিয়ে পড়ছে, অর্থাৎ একটু পূব অর্থাৎ দক্ষিণ দিকে একটু ঘেঁষে রয়েছে সূর্যটা। ফলস্বরূপ গাছের পাতার ছায়াটা আমার গায়ে পড়ছে। সূর্যটা কিন্তু আমার পুরোপুরি মাথার উপর নেই।
বোঝাতে পারলাম? তো সেটাই এখানে বলছে সারা বছর সূর্য কিন্তু একই জায়গায় ওঠে না। একটু দেখবে, খেয়াল করে একটু জিনিসটা ফলো করবে। শীতকালে দেখবে সূর্যটা পূব আকাশে একটু দক্ষিণ দিকে ঘেঁষে রয়েছে, আর গ্রীষ্মকালে একটু উত্তর দিকে ঘেঁষে রয়েছে, অর্থাৎ উত্তর দিকে রয়েছে। এরকমটা কেন হয়? তো দেখো, সূর্যের আপাতগতির জন্য হয়, অর্থাৎ আপাতভাবে যেটা মনে হয় তাকে আমরা আপাতগতি বলছি, কিন্তু বাস্তবে তা ঘটে না। ঠিক যেমন চলন্ত বাস ট্রেন থেকে মনে হয় যেন গাছপালা ঘরবাড়ি পেছন থেকে সরে যাচ্ছে, ঠিক সেরকমই আমাদের মনে হওয়ার একটা ধারণা। নাগরদোলা চললে কি মনে হয়? সবকিছু আর কি ঘুরছে, এরকম মনে হয় না? সেটা কি কারণে হয়? দেখো, পৃথিবী আমরা তো জানি পূর্ব থেকে নয়, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন, অর্থাৎ উল্টো দিকে। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘোরে বলেই আমাদের সূর্যকে মনে হয় প্রতিদিন পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। সূর্য কিন্তু সেভাবে যাচ্ছে না। অ্যাকচুয়ালি পৃথিবীর ঘোরার জন্যই কিন্তু এই জিনিসটা আমাদের কাছে মনে হচ্ছে। এটা কি আমাদের বলছে? দৈনিক আপাতগতি। কি বলছে? দৈনিক, অর্থাৎ রোজকারের এটা আপাতগতি আমাদের চোখের সামনে রয়েছে। এবার বলছে হেলানো অক্ষের জন্য পৃথিবীর কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘোরে যে বছরের বিভিন্ন সময় পৃথিবীর বিষুবরেখা, অর্থাৎ কর্কট ক্রান্তি, অক্ষরেখা, মকর ক্রান্তি রেখা, এগুলো সব সূর্যের লম্ব, মানে সূর্যের যে আলোক রশ্মি সেটা লম্বরশ্মি ভাবে পড়ে, লম্বলম্বী ভাবে পড়ে। ফলে আপাতভাবে মনে হয় যেন সূর্য পৃথিবীর বিষুব রেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে, অর্থাৎ মাঝ বরাবর সূর্য যেন চলাচল করছে। এটাই হচ্ছে সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্গ। আবারও বলি, ছবিটা ফলো করো। এই জায়গাটাকে বলছে বিষুব এলাকা বা নিরক্ষীয় এলাকা। সূর্য তো সমানভাবে আলো দিচ্ছে। পৃথিবী এই কাত হওয়ার কারণে যেন মনে হচ্ছে সূর্যরশ্মিটা পৃথিবীর এই মাঝ বরাবরই পড়ছে। সেই জন্য এই জায়গাটাকে বলছে সূর্যের বার্ষিক আপাতগতি, যেহেতু সূর্য এইটুকু এরিয়া নিয়েই যেন তার আলোটা সারা বছর একভাবে পড়ে যাচ্ছে। বোঝা গেল? তাকেই বলা হচ্ছে সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্গ, অর্থাৎ সূর্যের যে পথ, যে পথে সূর্যরশ্মি পড়ছে তাকে বলা হচ্ছে রবি মার্গ। রবি কথার মানে হচ্ছে সূর্য, তোমরা প্রত্যেকেই জানো। মার্গ কথার মানে হচ্ছে পথ। বোঝা গেল? চলে এসো তার পরের পাতায়, পাতা নম্বর 12। দেখা হচ্ছে বছরে দুটো দিন, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর বিষুবরেখায় সূর্যের রশ্মি লম্বলম্বী ভাবে পড়ে। অর্থাৎ এই দুটো তারিখ মনে রাখবে। এই দুটো তারিখে কিন্তু সূর্যরশ্মি বিষুবরেখা, অর্থাৎ নিরক্ষরেখায় পৃথিবীর মাঝ বরাবর লম্বভাবে পড়ে বলে সেই দিনে কিন্তু দিন রাত্রির পরিমাণ কি হয়? সমান হয়। ঠিক আছে? 21শে মার্চ তোমরা পড়েছো মহাবিষুব, 23শে সেপ্টেম্বর জলবিষুব। তোমাদের একটু আগে আমি ছবিতে দেখালাম, তো এটা ভালো করে পড়বে। তারপর তো কি রয়েছে আরো দুটো দিন, 21শে জুন, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখায়, এবং 22শে ডিসেম্বর মকর ক্রান্তি রেখায় সূর্যের রশ্মিটা লম্বলম্বী ভাবে পড়ে। সেক্ষেত্রে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি এবং উত্তরায়ণ, এবং 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাতগতি বা দক্ষিণায়ন ঘটে। ঠিক আছে? এবার ঠিক নিচে চলে এসো, উত্তর গোলার্ধে বসন্তকাল। এটি কিভাবে হচ্ছে? বলছে পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে 21শে মার্চ তারিখে এমন একটা জায়গায় চলে আসে যে বিষুবরেখায় লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। বোঝা গেল? যেটা মহাবিষুবের দিন আর কি, মহাবিষুব। এই দিন পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্রই দিন রাত্রি সমান থাকে। এটুকু আমরা আগে থেকেই জেনেছি। 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়। সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল 6টায় সূর্য ওঠে এবং সকাল 6টায়, এই সন্ধ্যে 6টায় অস্ত যায়। এই ঘটনাকে বিষুব বলা হয়। বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি, যেটা হচ্ছে নিরক্ষরেখায় ঘটছে। বোঝা গেল? আমি তোমাদের পড়ানোর পাশাপাশি বলবো, বইয়ে যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ তোমরা দয়া করে বইয়ের সেই জায়গাগুলো একটু পেন দিয়ে মার্ক করে রেখো। এইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য, এইগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেবে। বারবার করে আমি একটা কথাই বলছি, এইগুলো ভালো করে একবার দেখে নিও। ঠিক আছে? তারপর দেখো ঠিক একই রয়েছে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। তাহলে এই 21শে মার্চ থেকে কি বলা হয়? বসন্তকালীন মহাবিষুব বা বসন্তকালীন বিষুব। ঠিক আছে? বুঝতে পারলে? এরপর চলে এসো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। তাহলে আমাদের যে 6টি ঋতু, সে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, সেটা কিভাবে হচ্ছে এখানে কিন্তু সেটাই সুন্দর করে বর্ণনা করা আছে। তাই তোমাদের আমি একটা রিকোয়েস্ট করবো, যে জায়গাগুলো এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ এগুলো ভালো করে করবে। তোমাদের আমি একটু আগেই বলেছি কর্কট সংক্রান্তি কোন তারিখে পালন করা হয়, মকর সংক্রান্তি কোন তারিখে হয়। ঠিক আছে? মহাবিষুব, জলবিষুব সবই কিন্তু এখানে ডিটেলস রয়েছে, জাস্ট গল্পের মতো পড়বে, তাহলে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? বাট একটাই রিকোয়েস্ট করবো, যে জায়গাগুলো হাইলাইট করা যায় সেটাকে শুধু একটু মার্ক করে রেখো, তাহলেই হবে। জলবিষুব 23শে সেপ্টেম্বর, ইম্পর্টেন্ট জায়গা। মকর সংক্রান্তি কবে হয়? 22শে ডিসেম্বর। ঠিক আছে? তাহলে বড়দিন কি আসলে বড়দিন? আমাদের এটা কিন্তু কদিন আগে হয়ে গেল। 25 ডিসেম্বর আমরা প্রত্যেকে কিন্তু পালন করি, কেক কাটি বা কেক খাই, তাই না? তো সেদিন আমরা আদৌ কি বড়দিন হিসেবে জানি? আমরা জানি সেদিন যীশু খ্রিস্টের জন্মদিন, সেই হিসেবে আমরা সেটা পালন করি, বাট সবাই বলে ওটা বড়দিন। কিন্তু আদৌ কি ওটা বড়দিন? দেখো কি বলছে, খেয়াল করেছো? বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন 25 ডিসেম্বর। তাহলে 22শে ডিসেম্বর আমরা কি জানি? মকর সংক্রান্তি, তার কয়েকদিন পরেই হয়। তো আসলে কি ওই সময় থেকে উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে শুরু করে, সেই জন্য ওই দিনটাকে আমরা বড়দিন হিসেবে আর কি পালন করি। চলে এসো পাতা নম্বর 15, আলোকিত রাত্রি বা অন্ধকার দিন। দেখো এতক্ষণ আমরা শুধু
রোদের বা সূর্যের ব্যাপারটাই পড়ে যাচ্ছিলাম, যেখানে সূর্যের আলো পড়ে, দিনের পুরো ব্যাপারটা। এবার আসছি অন্ধকার, রাতের ব্যাপারটা। বলছে ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে দিনের পর রাত, রাতের পর দিন বাঁধা নিয়মে হয়ে আসছে বা হয়ে আসছে, এখনো হয়ে যাচ্ছে। কিন্তু দিনের আলো আর রাতের অন্ধকারের পালা বদলের ব্যাপারটা পৃথিবীর সব জায়গায় আমাদের প্রচলিত ধারণার সঙ্গে মেলে না। অর্থাৎ সব জায়গায় যে এরকম দিন হবে রাত হবে এরকম সব জায়গায় কিন্তু হয় না। পৃথিবীর দুটো মেরু তোমরা জানো, ৬৬ ডিগ্রি উত্তর এবং ৬৬ ডিগ্রি দক্ষিণ তোমাদের রয়েছে, সুমেরু এবং কুমেরু। ঠিক আছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে রয়েছে। তো সারা বছর সূর্যটা সেখানে তীর্যক হবে না, হালকা হবে পরে বললেই চলে। মার্চ থেকে জুলাইয়ের সময়টা উত্তর গোলার্ধে সমুদ্রবৃত্তীয় অঞ্চল, সূর্য কখনো দিগন্তের নিচ থেকে ওঠে না বা অস্তও যায় না, এরকমও হয়। সূর্য প্রায় দিগন্তের সমান্তরালে আকাশের পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে চলাচল করে। এ সময় ২৪ ঘন্টায় একটানা দিনের আলো থাকে, অর্থাৎ স্থানীয় সময় অনুসারে তখন রাত হওয়া সত্ত্বেও সূর্যকে আকাশে দেখা যায়। রাত হওয়া সত্ত্বেও সূর্যকে তখন কি আকাশে দেখতে পাওয়া যায়। ঠিক আছে। আবার সেপ্টেম্বর থেকে জানুয়ারির এর সময়টা একইভাবে দক্ষিণ গোলার্ধেতেও মানে এই দিকটাতেও সূর্যকে সেই রাত্রেবেলা দেখতে পাওয়া যায়। এরকম হওয়ার জন্য সূর্যের মধ্যে কিন্তু কিছুটা কি বলবো রামধনুর মতো সৃষ্টি হয়। এবার দেখো মধ্যরাত্রির সূর্য, যেটা কোথায় হচ্ছে, নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে। বলছে মার্চ থেকে জুন বা জুলাই এই সময়ে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, সুইডেন, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্তরেখা সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে যে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্যদেশ বা নিশি সূর্যের দেশ বলা হয়। ছবিটা দেখতে পাচ্ছ ঠিক এইরকম। এখানে তোমাদের প্রশ্নটাই দেবে যে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশি সূর্যের দেশ কাকে বলা হয় বা এটা কোথায় দেখতে পাওয়া যায়। উত্তর নরওয়ের হামারফেস্ট বন্দরে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, আন্ডারলাইন স্টার। তো যখন সূর্য দেখতে পাও তখন একটু আলো পাওয়া যায়, আর বাকি সময় কি থাকে, বাকি সময় অন্ধকার থাকে, পরিষ্কার। এটা তোমরা একবার রিডিং করবে তাহলেই হবে। এবার দেখো এইটা সুমেরু প্রবাহ, কুমেরু প্রবাহ, অরোরা বেরিয়ালিস, অরোরা অস্ট্রালিস। কি এটা? দুই মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলোর জ্যোতি বা অরোরা দেখা যায়। ঠিক আছে, জ্যোতি বা অরোরা দেখা যায় বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। আকাশে একরকম বিচ্ছুরিত আলো সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস থাকার জন্য কিন্তু এটা ঘটছে। একে উত্তর গোলার্ধের সুমেরু প্রভা এবং দক্ষিণ গোলার্ধের কুমেরু প্রভা বলা হয়। আশা করি বুঝতে পারলে। ২ নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা বলতে কি বোঝো। ঠিক আছে, বাদ বাকি যা আছে জাস্ট একবার রিডিং পড়ে নিলেই হবে। ওকে, তো এই হলো তোমাদের পৃথিবীর পরিক্রমার পার্ট 2 পড়াটা। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। পার্ট এবং পার্ট 2 দুটোই ভালো করে পড়ে নিও। যারা এখনো পার্ট 1টা দেখো না কিন্তু অবশ্যই পার্ট 1টা আমার চ্যানেলে সে ক্লাস 7 প্লেলিস্ট ফলো করে দেখে নিও। ঠিক আছে, আর ভালো লাগলে একটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি যেগুলো দেখালাম বা বোঝালাম, আমি যেগুলো হাইলাইট করতে বললাম, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো করে রাখো। প্রত্যেকেই কিন্তু সুবিধা হবে আর এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।